কোন আইনে একজন পদ্ম ফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? এরা যা খুশি বলে যাবে, মাথা ভাঙবো, ঘাড় ভাঙবো, পা ভাঙবো, কোমর ভাঙবো। মুখ্যমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালা, যা খুশি বলে যাবেন নন স্টপ। জেলা কোর্ট মলয় সিনহা আছেন এবং আমাদের রাজ্যের প্রবীণ নেতা তথা এই সাংগঠনিক জেলার ইনচার্জ অনুপম মল্লিক আছেন। আপনারা জানেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী 10:30-এর মধ্যে হলদিয়া হেলিপ্যাড ময়দানে উপস্থিত হবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি ইতিমধ্যে প্রোগ্রামের প্রস্তুতি মলয়দা বিভাগ ইনচার্জ অ্যাডভোকেট নীলাঞ্জন অধিকারী, প্রার্থী প্রদীপ বিজলি, অনুপম মল্লিক, আমাদের আইটি কনভেনার জয় মল্লিক, প্রাক্তন পুরপ্রধান শ্যামল যাদব, জেলা পরিষদের বিরোধী দল নেতা বামদেব পিচাই, এছাড়াও আমাদের যারা জেলা কমিটির পক্ষে এই প্রোগ্রামের দায়িত্বে আছেন শুভ্রা দাস, সোমনাথ ভূঁইয়া সহ প্রত্যেককে নিয়ে মন্ডল সভাপতি, যুব মোর্চা, মহিলা মোর্চার লোকেদেরকে নিয়ে আমরা মাঠ পর্যবেক্ষণ করেছি। গতকাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিছু সমস্যা ছিল, সেগুলো ঠিকঠাক হয়েছে। আমাদের ইতিমধ্যে কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার 14টি বিধানসভা থেকে কর্মী সমর্থকদের আসার জন্য করা হয়েছে, কিন্তু মূলত হলদিয়া বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, মহিষাদল বিধানসভা, নন্দকুমার বিধানসভা, এই 4-5টি বিধানসভা থেকে অধিক সংখ্যক কর্মী সমর্থকদেরকে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে এবং আমরা আশা করছি সবাই 9:30-এর মধ্যে এখানে পৌঁছে যাবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল বা ইত্যাদি মেনে সমাবেশে কিছুটা আগে, মানে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কিছুটা আগে সকলকে আসার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। আমরা যারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছি, আমাদের পক্ষ থেকে, আমাদের নির্বাচন কমিটির পক্ষ থেকে আজকে বিজেপি কর্মীরা প্রায় 30 থেকে 40 হাজার বাড়ি এবং দোকানে এই কর্মসূচিতে আসার আমন্ত্রণ, লিখিত আমন্ত্রণ সেখানে তারা দিয়েছেন। পূর্ব পাঁশকুড়ায় সুব্রত মাইতির সই করা, ময়নাতে অশোক দিনদার আমন্ত্রণ, তমলুকে ডাক্তার হরেকৃষ্ণ বেরার পক্ষ থেকে আমন্ত্রণ, নন্দকুমারে নির্মল খাড়ার পক্ষ থেকে আবেদন, মহিষাদলে সুভাষ পাঁজার পক্ষ থেকে আবেদন, হলদিয়াতে প্রদীপ বিজলির পক্ষ থেকে আমন্ত্রণ, চণ্ডীপুরে ডাক্তার পীযুষকান্তি দাসের পক্ষ থেকে আবেদন, পটাশপুরে তপন মাইতির পক্ষ থেকে আবেদন, রামনগরে চন্দ্রশেখর মন্ডলের পক্ষ থেকে আবেদন, দক্ষিণঘাটিতে অরূপ দাসের পক্ষ থেকে আবেদন, উত্তরঘাটিতে সুমিতা সেনার পক্ষ থেকে আবেদন, খেজুরিতে সুব্রত পাইকের পক্ষ থেকে আবেদন। এর সাথে সাথে এগরাতে দীপেন্দু অধিকারী এবং পশ্চিম পাঁশকুড়া থেকে শিবু সেনাপতি, যেহেতু প্রশাসনিক জেলা, সেখানেও তারা জনগণকে আবেদন করেছেন তাদের পক্ষে সম্ভব হবে তারা সকালে আসেন। সর্বোপরি আমি তো নন্দীগ্রামে সোশ্যাল মিডিয়াতে গত 3 দিন ধরে আমার আবেদন জনগণকে জানিয়েছি। নন্দীগ্রামের 5টা মণ্ডলের কর্মীরা তারা আগামীকাল 25,000 কর্মী সমর্থক নিয়ে আসার বিশেষ উদ্যোগ নিয়েছেন। কেন্দাবাড়ি ফেরিঘাটে হলদিয়ার দিকে এবং নন্দীগ্রামের দিকে ক্যাম্পের ব্যবস্থা হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে, কোস্টাল পুলিশকে বিশেষভাবে সমর্থকদের আসার ব্যাপারে সেখানে যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং কেন্দামারি অঞ্চলে কিছু গুন্ডা আছে, তারা
আজকেই ওখানে ক্যাম্প ব্যবস্থাপনা দেখতে গেছিলেন আমার ইলেকশন এজেন্ট মেঘনাথ পাল এবং মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া। তাদের সামনেই পতাকা ছেড়েছে, যদিও পরে পুলিশ সেখানে হস্তক্ষেপ করেছে। তাই ওখানে যে বিশেষ গুন্ডারা যা আছে, যারা পোস্টপল ভায়োলেন্সে 1.5 বছর জেল খেটেছেন শাহউদ্দিনের নেতৃত্বে, তাদের ওখানে যাতে আগামীকাল কর্মী সমর্থকরা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, এটা পুলিশের দেখার দরকার। যদি এমন কিছু ঘটনা ঘটে, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে চলে যাওয়ার পরে যাতে আমাকে তৎক্ষণাৎ ওই স্পটে যেতে না হয়, এমন কিছু কাজ এই বিশেষ শ্রেণীর গুন্ডারা করবেন না, এটা আমি আশা করি। আমরা আশা করছি কালকে ঐতিহাসিক সমাবেশ হবে, বরাবরই হয়। 2021-এর 5ই জানুয়ারি নির্বাচন ঘোষণার আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। তিনি এখান থেকেই ঘোষণা করেছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি আমরা দেওয়ার জন্য প্রস্তুত। মমতা ব্যানার্জি তালিকা পাঠান। আমরা 148 পাইনি, 77 পেয়েছিলাম। তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। তিনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি রাজধর্ম পালন করেন, লোক ধর্ম পালন করেন। তিনি 54 লক্ষ নাম পাঠিয়েছে রাজ্য সরকার 2 দফায়। সকলকেই পিএম কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দিচ্ছেন। পরবর্তীকালে 24-এর নির্বাচনে ওই সময় আমরা 44% ভোট এই জেলা থেকে বিজেপি তথা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিয়েছিলাম। তৃণমূল পেয়েছিল 43% ভোট। যোগ বিয়োগের অঙ্কে আমরা 7টা পেয়েছিলাম। খুব অল্প ভোটে আমরা তমলুক, আমাদের মহিষাদল সহ বেশ কয়েকটা সিটে আমরা অল্প ভোটে হেরে গেছিলাম। কিন্তু আমরা 44% ভোট পেয়েছিলাম। মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রামে হেরেছিলেন, আর ওরা 43% ভোট পেয়েছিল। 24-এর লোকসভা নির্বাচনে এই প্রশাসনিক জেলায় 16টির মধ্যে 15টি বিধানসভায় বিজেপি লিড আছে এবং আমাদের 44% বেড়ে 49% ভোট হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। আমাদের বিশ্বাস আগামীকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা এই জেলা থেকে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রিয় প্রতীক পদ্ম ফুলে আমরা 16 জনকেই জেতাতে পারবো এবং 55% বেশি ভোট ভারতীয় জনতা পার্টি এবারে এই জেলা থেকে পাবে। তাই আপনাদের মাধ্যমে সতীশবাবুর তৈরি করা বন্দরনগরী, শিল্পনগরী হলদিয়া এবং বর্তমান সারা বিশ্বে যাকে মানুষ শ্রদ্ধা করেন, ভারতবর্ষের যিনি বিকাশ পুরুষ, যিনি বারে বারে বলেছেন 2047-এ বিকশিত ভারত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের তৈরি করা এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, এখানে যতক্ষণ না বিজেপি জিতছে ততক্ষণ কিন্তু এই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। তাই আগামীকাল প্রধানমন্ত্রীর এই সভায় সমগ্র পূর্ব মেদিনীপুরবাসীকে একটা দিন সকাল সকাল, খুব সকালে বেরিয়ে কাঁথি এলাকার মানুষজন 6টার মধ্যে বেরোন, পাঁশকুড়া, কোলাঘাট, ময়নার মানুষজন 7টার মধ্যে বেরোন, কাছাকাছি মানুষজন 8টার মধ্যে বেরোন, সবাই 9:30-এর মধ্যে কানায় কানায় পূর্ণ করে দিন। মাননীয় জেলা সভাপতি, ইনচার্জ সকলের যা হিসাব, আমরা যা আমাদের রেসপন্স পেয়েছি, 1 লক্ষের কাছাকাছি মানুষ কালকে আমরা এখানে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। তাই সকলকে বিনীতভাবে আবেদন, ঐতিহাসিক সভা আপনারা করুন এবং সভা সফল করুন। পশ্চিম বাংলার স্বার্থে, নারী সুরক্ষার জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যতের জন্য, শিল্পায়নের জন্য, কৃষকের অধিকারের জন্য। তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, সীমাহীন তোষণ আরজিকর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আর না। আসুন সবাই মিলে কালকে জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প নেওয়ার জন্য হেলিপ্যাড ময়দানে যথার সময় সামিল হয়ে
বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে। দীপক অধিকারীকে আজকে তৃণমূল নিয়ে এসেছিল প্রচারের জন্য, সেখানে দীপক অধিকারীকে দেখতে, সেখানে দেখা গেল সেরকম ভিড় নয়, এবং দীপক অধিকারীকে দেখতে না পেয়ে মহিলাদের মধ্যে একটা ক্ষোভ, মানে তৃণমূলের প্রতি হলদিয়াবাসীর একটা ক্ষোভ কমে গেছে। দাদা, এই ধরনের আই লাভ ইউ যারা বলেন তাদের সভাতে কটা লোক হলো এটা দেখে বিচার বিশ্লেষণ করতে করবেন। পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন, তারা রাজনৈতিক বক্তব্য শুনতে চান। 15 বছরের ব্যর্থতা আর আগামী 5 বছর বিজেপি আসলে কি করতে চায় মানুষ শুনতে চায়। দীপক বাবু নিজেই 3 বারের এমপি হয়ে তিনি ঘাটালের মানুষকে জলে ডুবিয়ে রেখেছেন। যিনি নিজের এলাকার ভোটারদেরকে জলে ডুবিয়ে রাখেন, যার নিজের এলাকার কেশপুরে গণতন্ত্র নেই, যিনি গরু পাচারকারী এনামুলের কাছ থেকে 5.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে নেন, আইফোন নেন, তার কাছ থেকে মানুষ কিছু আশা করে না। তাই হয়তো কিছু জন গিয়ে থাকতে পারেন, আমি এগুলো গুরুত্ব দিই না, দেখিও না। সেগুলো জাস্ট তার যে অভিনয় সত্তা বা তার যে পশ্চিমবাংলার একজন সিনেমার নায়ক হিসেবে তার যে পরিচিতি, পপুলারিটি বলবো না, পরিচিতি, তার জন্যই কিছু লোক গিয়ে থাকতে পারে। সে সংখ্যা কত বেশি না কম এই অ্যানালাইসিসের মধ্যে আমি যাব না। শুধু আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির সভাগুলোতে 1000 থেকে 2000-এর মধ্যে লোক হচ্ছে গোটা রাজ্যে। উনি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে হেলিকপ্টার দেখতে 500-700 লোক আসে। তো এত হেলিকপ্টার চড়েছেন, কেউ আর হেলিকপ্টার দেখতেও আসছেন না। আর ওনার সবাই যে 1,500 থেকে 2000 লোক হচ্ছে, তার 800 জন সাপ্লাই করছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ারকে ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়ে বসাচ্ছে। মমতা ব্যানার্জির এই ধরনের দুর্দশা আমরা তার রাজনৈতিক জীবনে কখনো দেখি, যা এখন দেখতে পাচ্ছি। সেদিন 2 তারিখে আমার সহ বিজেপি প্রার্থীদের নমিনেশন কলকাতাতে হাজরা থেকে সার্ভে বিল্ডিং আপনারা দেখেছেন। শোভাযাত্রায় নিশ্চয়ই বিজেপি কর্মী সমর্থকরা ছিল। তো রাস্তার দুদিকে আনাচে কানাচে ভোটারদের উন্মাদনা বাংলা দেখেছে, আপনারা দেখিয়েছেন। আর আজকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে স্কোয়ার ফুট কাউন্সিলরদের নিয়ে পৌরসভার 100 দিনের কাজেদের জোর করে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর নমিনেশন ফাইলের দৃশ্য জনগণ দেখেছে। তাই ফলাফল হয়ে গেছে, পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত, এবারে তারা পাল্টে দেবে। তাই আওয়াজ উঠেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। গ্রিন পুলিশদেরকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না, নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। আগেও ছিল, কার্যকর হয়নি। কান্দি থেকে বহরমপুর এবারে আশা করি কার্যকর হবে। 2টো করে ক্যামেরা থাকছে, ক্যামেরা আইপ্যাকের হাতে থাকছে না। লোকসভা ভোটের ক্যামেরা আইপ্যাকের হাতে ছিল। 7টা দফায় 4000 করে ক্যামেরা সুইচ অফ ছিল আরিজাব কাবের সৌজন্যে। এবারে নতুন টেন্ডার দিয়ে নতুন এজেন্সি পেয়েছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি ফিক্সড আপ করে দিয়েছে, টাইমার লাগিয়ে দিয়েছে। একজন ব্যক্তি যদি 2বার ক্যামেরায় ঢোকেন আর বেরোন, ইলেকশন কমিশন সেই বুথে পরের দিন পুনর্নির্বাচন করবেন বলেছেন। 30 মিনিট যদি যে কোনো কারণে ক্যামেরা বন্ধ থাকে, সেই বুথে পরের দিন পুনর্নির্বাচন হবে বলেছেন। অর্থাৎ এবারে সিভিক ভলেন্টিয়ার বলুন আর যাই বলুন, সব সিভিক খারাপ না। এদেরকে ভয় দেখায় বিজেপি এলে তাড়াবে, আমরা কাউকে তাড়াবো না। আমরা তোলাবাজ সিভিকদেরকে সাইজ করব। যেমন এই জেলাতে ইতিমধ্যেই 2 জনকে ডিমোরালাইজ করেছে। একজন সুতাহাটায় তৃণমূল প্রার্থী মিছিলে গেছিল, আরেকজন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছিল, 2 জনকে করেছে। তাই এক্ষুনি আমি কনক্লুশনে আসবো না। ইলেকশন কমিশন অবজারভার হবার
অ্যাটিটিউডের অনেক পরিবর্তন ঘটছে। তাই আজকে মুখ্যমন্ত্রী যখন নমিনেশন করছিলেন, তার কথোপকথনগুলো দেখবেন, তিনি অবজারভারকে জানতে চাইছেন আপনি ত্রিপুরার কোথায় বাড়ি। ওনার মাথায় ঘুরছে ত্রিপুরা তো বিজেপি শাসিত রাজ্য, তাহলে সেখানকার অবজারভার এসেছে মানে আমি চুরি করতে পারবো না। তিনি আরোকে জিজ্ঞেস করছেন যে আরোর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে আপনি নন্দীগ্রামের ভিডিও ছিলেন। আরে সে তো 18-19-এ ছিল ভিডিও। আরোকে আমি ধন্যবাদ দেবো, তিনি তার পরে পরে কতগুলো পোস্টিং হয়েছে এই সরকারের আমলে, তিনি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ভদ্রভাবে পোলাইটলি বলেছেন। এবং মুখ্যমন্ত্রীকে আজকে মনে হয়েছিল যে তিনি ভবানীপুরের সার্ভে বিল্ডিং এ নমিনেশন করলেও তার মাথায় নন্দীগ্রাম ঘুরে বেড়াচ্ছে, তার মাথায় ভূত ঘুরে বেড়াচ্ছে, যে এবারেও মনে হয় হারতে আমাকে হবে। দাদা, মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলেছেন যে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অবিলম্বে তদন্তের যাবতীয় নথিপত্র এনআইকে হস্তান্তর করে, এনআইকে যেন সমান্তরালভাবে সহযোগিতা করা হয় এবং প্রয়োজনে এনআইএ এফআইআরও করতে পারবে। সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিকে একদম সরাসরি বলছে। ভালো ব্যবস্থা আমরা তো এখন দেখতে পাচ্ছি না, এনআইএ উচিত তৎপরতা বাড়ানো। তবে এনআইএ খুব কম্পিটেন্ট অর্গানাইজেশন, তারা জানবে আমার বিশ্বাস। গান্ধী থেকে বহরমপুর ফেরার পথে অধীরেশ কনভয়ের লরি অ্যাক্সিডেন্ট, কমিশন রিপোর্ট চাই, কোথাও বিরোধীদের মেরে ফেলার চক্রান্ত। খোঁজ নেব, খোঁজ নেব, নিশ্চয়ই খোঁজ নেব। অধীর বাবু সিনিয়র লিডার, খোঁজ নেব। কনস্পিরেসি থাকলে থাকতে পারে, সেটা তদন্ত করে দেখার দায়িত্ব প্রশাসনের, পুলিশের। তাপসী মণ্ডল প্রচারে বেরিয়ে ভুল করে ভারত মাতাকে জয় করলেন এবং দাঁতে জিভ কাটলেন। ভারত মাতাকে জয় বলে ভুল করে বলবো না। উনি ভারত মাতাকে জয় করার পরে নিজ থেকে জয় বাংলা উঠে, এরা দেশকে ছোট করতে চায়। ভারত মাতা কি জয় যে কোনো লোক, যে কোনো দলের বলতে পারে। ওটা বলার পরে যেভাবে নিজেকে অপরাধী মনে হচ্ছিল, তাতে মনে হচ্ছে যে এরা ভারতবর্ষের সত্তাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে, ভারতবর্ষের গরিমাকে এরা ভয় পায় বা মানতে চায় না। যখন ভারত মাতার জয় বলছেন উনি, নিজ থেকে বলছে জয় বাংলা, তার মানে ভারত মাতা কি জয় এরা অ্যাকসেপ্ট করতে রাজি নয়। ভারত মাতা কি জয় শুধু বিজেপির স্লোগান নয়, 140 কোটি ভারতীয় স্লোগান। এদের মাইন্ডসেটটা যে গ্রেটার বাংলাদেশের দিকে যাচ্ছে, এরা যে বাংলাদেশের জামাত মডেলের সঙ্গে স্বচ্ছন্দ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদের সঙ্গে এদের যে অনেক ডিফারেন্স হয়ে গেছে, এই কথাবার্তার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাই ভারত প্রেমী বাংলার জনগণকে আমি বলবো, এই গ্রেটার বাংলাদেশ করে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা লোকেদেরকে 23 এপ্রিল এবং 29 এপ্রিল ইভিএমে আপনারা সঠিক রায়কে দিন, যাতে শুধু বাংলার পরিবর্তন নয়, দেশও সুরক্ষিত। মালদা কাণ্ডে যে আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সাহেব বলে সম্বোধন পুলিশের, একজন দাঙ্গার অভিযোগ আছে, তাকে সাহেব বলছে পুলিশ, রাজ্য পুলিশ। ভিডিওটা দেখবো, অভিযোগ পাওয়া উচিত। হলদিয়াতে বিজেপি কর্মীর মৃত্যু, কি বলবেন? দেখুন, বারোতলী অঞ্চলে যে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, সেটা নিয়ে আমাদের জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জি এবং বারোতলী গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ইতিমধ্যে অভিযোগ করেছেন যে এটি একটি খুনের বিষয় হতে পারে। আমি এবং মাননীয় রাজ্য সভাপতি ফোন করেছিলেন, আমাদের স্ট্যান্ডটা আমরা বলে দিই। আমরা এই অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ করছি, এটা খুনও হতে পারে। আমরা চাই পোস্টমর্টম কল্যাণী এইমসের ময়না তদন্তের ডাক্তারকে এনে তমলুকে করাও, এটা 1 নম্বর দাবি। দ্বিতীয় হচ্ছে পুলিশের তদন্ত করুক। পরিবারটি হিন্দু পরিবার, বিশ্বাস পরিবার, নমশূদ্র পরিবার। নিজের ধর্ম রক্ষা করার জন্য 15 বছর আগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন। ওখানে জমি কিনে বাড়ি করেছিলেন বেঁচে থাকার জন্য। আমার মনে হয় এর পিছনে এইসব কারণও থাকতে পারে।
যে ধর্ম রক্ষা করার জন্য হিন্দু পরিবার ওখানে সব ফেলে টেলে দিয়ে এখানে জমি কিনে বাঁচার জন্য এসেছেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বিষয়ও হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা এটাকে বলছি রহস্য মৃত্যু। লোকটি বিজেপির সমর্থক এবং ধর্ম রক্ষা করার কারণেই হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে 15 বছর আগে এসেছেন। আমরা দাবি করছি ময়না তদন্ত কেন্দ্রীয় সরকারের কোনো হসপিটালের ডাক্তারকে দিয়ে আমাদের তমলুকের ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্তর যে পোস্টমর্টমের ঘর আছে সেখানে করা হোক, তা আমাদের পক্ষ থেকে দাবি। এই যে ইউপি হুমায়ুন কবিরের দলকে আজকে তাদের ফান্ড সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তো 7,000 টাকা ইলেকশন লড়ে এবং জেতেন। 2011 সালে উপেন বিশ্বাস একা টাকা নেয়নি, বাকি সবাই টাকা নিয়েছিল। সেটা মুকুল রায় জোগাড় করে নিয়ে এসেছিল, সারদার সুদীপ্ত সেনের টাকা, এবং 20 লক্ষ টাকা করে সব তৃণমূল প্রার্থীরা পেয়েছিলেন। কংগ্রেস প্রার্থী যারা ছিল জোটে তারা থেকে বেছে আমি নেই। তৃণমূল মনে হয় 235 টাকা লড়েছিল। একা উপেন বিশ্বাস ছাড়া সবাই টাকা নিয়েছিল। 2011 কথা বলছি। আর 2014 সালের নির্বাচনে আমি শিশির বাবু লোকসভায় দাঁড়িয়েছিলাম, তখনও 75 লক্ষ থেকে 1 কোটি করে টাকা দিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। কেডি সিং দিয়েছিলেন আলকেমিস্টের টাকা, আমি আর শিশির বাবু নিয়ে। আমাদের অ্যাকাউন্টে সুব্রত বক্সির চেক এসেছিল 20 লাখ করে পার্টির টাকা, সেটা অ্যাকাউন্টে এসেছিল। অ্যাকাউন্টের বাইরে মিনিমাম 75 লক্ষ, ম্যাক্সিমাম 1 কোটি টাকা করে দেওয়া হয়েছিল, সেটাও আমি জানি। কেডি সিং আলকেমিস্টের টাকা, অর্থাৎ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, সাম্প্রদায়িক রাজনীতি, মুসলিম মুখ্যমন্ত্রী, এগুলোর সঙ্গে আমি সবটাই ডিফারেন্স অফ ওপিনিয়ন রেখে যে চিটফান্ডের টাকায় 11 এবং 14-তে লড়েছিল, এটা আমি অন্তত উইটনেস, আমি জানি। শান্তনু সিনহা তিনি হাজিরা দিলেন না, তিনি হাইকোর্টে গিয়েছেন, হ্যাঁ, সুপ্রিম কোর্টে গিয়েছেন। শান্তনু সিনহা শান্তনু সিনহা ইডির কাছে ওকে এখন ছেড়ে রেখেছিলেন, গ্রেপ্তার হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ করলেন বিজেপি, অভিযোগ করল বিজেপি। অন্যদের ক্ষেত্রে যা ব্যবস্থা হয় ওদের ক্ষেত্রে তার হওয়া উচিত। আপনি 2024-এ অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করেছিলেন, 2021-এ রাহুল সিনহাকে সেন্সার করেছিলেন। এরা যা খুশি বলে যাবে, মাথা ভাঙবো, হাড় ভাঙবো, পা ভাঙবো, কোমর ভাঙবো। মুখ্যমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালা, যা খুশি বলে যাবেন ননস্টপ। এদের বিরুদ্ধে অভিযোগ ক্লিপিং জমা দিলে ব্যবস্থা হবে না। এদের তো বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত নয়। যে ধরনের উস্কানি দিচ্ছে, আধা সামরিক বাহিনীকে মারো, মহিলাদের এগিয়ে দিন। মমতা ব্যানার্জি ক্ষুধার্ত, লাশ খুঁজছেন শীতলকুচিতে, লাশ খুঁজে বেড়াচ্ছেন মুসলমান ভোট এক করার জন্য। অভয়ের মাঝে ভোটের মুখে প্রচার বেরিয়েছে, পুলিশের নিরাপত্তা অভয়ের মাকে ঘিরে তৃণমূলের একটা ক্ষোভ। ভোটের মুখে পুলিশের নিরাপত্তা নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, পুলিশ নিরাপত্তা। ফোন হচ্ছে না নাকি? অভিযোগ হলে করতে হবে। আপনাকে এই ভিডিওটা দেখাই, এটা প্রার্থী যে নন্দীগ্রামে, একে আমি মুখে নাম আনতে চাই না, ইজ নট মাই কাউন্টার পার্ট, পিপুল নোজ ইট ভেরি ওয়েল। আপনি বলুন তো, একজন প্রার্থী দাঁড়িয়ে থেকে গোটাগত ভেটুরিয়ার মুসলমানদের দিয়ে, আপনি দেখুন তো, আমাদের বুথ সভাপতিকে পিটিয়েছে, আজকে এফআইআর হয়েছে প্রার্থীর নামে। আপনারা তো এগুলো দেখেন না। এই পঞ্চায়েত মেম্বার, আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিই স্কুটিনিতে, আমার প্রয়োজন নেই দেওয়ার, আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে ওর নমিনেশন যায়। ও একটা লোক বিজেপির পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূলের রেজিগনেশন দেয়নি, তৃণমূলের বিধানসভার প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? আর রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। উনি বয়ালের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। আমি আগে জানি রেজিগনেশন দেয়নি, কিন্তু আমি অবজেকশন দিলেই ওকে তো চেনেই না কেউ। নন্দীগ্রামের
সোনাচূড়া গোকুলনগরের কেউ চেনেই না। নন্দীগ্রামের বিরুলিয়ার কোনো মা বোন চেনেই না। সেই জন্য আমি অবজেকশন দিইনি। ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্ম ফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? ইলেকশন কমিশন তার নির্দেশে নন্দীগ্রামে থানা বাধ্য হয়েছে এই গত পরশুদিন আমদাবাদ আমাদের খোদামবাড়ি একের এই ঘটনা নিয়ে, কৃষ্ণনগর গ্রামের এই ঘটনা নিয়ে নন বেলেবল সেকশনে এফআইআর করতে। আসামিদের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এবং সেকশনটাও বলে দিচ্ছি। নন্দীগ্রাম পিএস কেস নম্বর 248/26, ডেট 7/4/2026 এবং এখানে বিএনএস এর অন্তর্গত সব নন অ্যাভেলেবল সেকশনই লাগিয়েছেন। কমপ্লেনার বুদ্ধদেব গিরি, কৃষ্ণনগরের বুথ সভাপতি, মানে 4টে বুথ আছে এখানে। 21 যারা, তাদের নাম হচ্ছে পবিত্র কর, সন অফ পরেশ কর অফ বয়াল, ইনার প্রেজেন্সে হয়েছে, ভিডিও করছে। রাজেশ খান, সন অফ নূর নবী আলী খান, ভেটুরিয়া। অখিল খান, সন অফ মুজিবর খান, নিকনেম মেথরা অফ ভিলেজ ভেটুরিয়া। নাসিম খান, সন অফ রেজাউল ইসলাম খান অফ ভেটুরিয়া। স্বাভাবিকভাবে 2021-এর যে বিশেষ কমিউনিটির তৃণমূলের গুন্ডারা শুরু করেছিল গুন্ডামি, একইভাবে সেই গুন্ডামি এখনই শুরু করে দিয়েছে। তাই রাষ্ট্রবাদী মুসলিম এবং সনাতনীরা একজোট হয়ে এই শক্তির হাত থেকে সাধারণ নাগরিকগণকে বাঁচাবেন এবং এই বুদ্ধদেব গিরির ঘটনায় যাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে এফআইআর হয়েছে প্রত্যেকের গ্রেপ্তারের আমি দাবি করছি। ইতিমধ্যে হলদিয়া থেকেও একটা নোটোরিয়াস তোলাবাজ, যার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপির প্রাইমারি মেম্বারশিপের তালিকাতে তার কোনো নামই নেই, নিজেকে বিজেপি বলে জাহির করে তিনি যোগ দিয়েছেন। আমার দুর্ভাগ্য, এইরকম একটা তোলাবাজ, নোটোরিয়াস ক্রিমিনাল, জেল খাটা একাধিক মামলার, তাকেও টিভিতে আপনারা দেখান, হলদিয়া লাইভে তাকে দেখানো হয়। আনফরচুনেট থিং, আপনাদের তো শিক্ষা দীক্ষা আছে এই জেলার মানুষ, আপনারা এই ধরনের লোকেরকে কেন আপনারা পাবলিসিটি দেন? তিনিও কাল থেকে ধমক চমক দিচ্ছেন। আমি ইলেকশন কমিশনের পুলিশ অবজারভারকে বলবো, যেভাবে নন্দীগ্রামের রথিবালা আড়ির খুন করা আলরাজের বিরুদ্ধে সেকশন 111 আপনারা করেছেন, ঢুকলে আর কোনোদিন বেরোতে পারবে না, এর বিরুদ্ধেও ইফ নেসেসারি সেকশন 1111 অ্যাপ্লাই করতে হবে। এবারের নির্বাচনে কোনো গুন্ডাকে আমরা রাস্তায় থাকতে দেব না। ধমক চমক যদি দেন, তাকে আইনি পথে ইলেকশন কমিশনকে বাধ্য করব ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো পুলিশ অবজারভার এবং ইলেকশন কমিশন, তারা লফুল অ্যাকশন অল্প হলেও নিতে শুরু করেছে। নন্দীগ্রামে দ্বিতীয় শুভেন্দু অধিকারী একজন প্রার্থী হয়েছে, কি বলবেন? আপনার কাছে একটু খবরটা ঠিকঠাক নেই, আজকে ওই প্রার্থী মনোনয়ন তুলে দিয়েছে। আগামীকাল অমিত শাহ আসছে, এসব করে আমাকে কিছু করতে পারবে না। আপনিও এপিডোপিট করে নাম বদলে আমার বিরুদ্ধে লড়ুন না। মমতা ব্যানার্জি ছাড়া কোনো বড় অস্ত্র, রাজনৈতিক অস্ত্র তৃণমূলের কাছে নেই। যার কাছে তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র ভোতা হয়ে যায়, তার কাছে কি আর কারোর সঙ্গে লড়তে হয়নি? আমি তো অপেক্ষা করছিলাম যে কলকাতা থেকে মমতা ব্যানার্জি বা তার সমকক্ষ কোনো নেতা নেত্রী আমার বিরুদ্ধে লড়বে। আপনিও নোটারি করে রাখুন, পরের বার যখন আমি লড়বো আমার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নাম দিয়ে লড়বেন। ইভিএম এ তো মুখটা থাকবে। নন্দীগ্রামের মানুষ, এই এলাকার মানুষ মুখটা দেখলেই যথেষ্ট। আমি 2004 থেকে লোকসভায় এখানে লড়েছি লক্ষণ সেনের বিরুদ্ধে। আমার যা সেদিনও লোক দেখেছে, বয়সের বৃদ্ধি
এবং বয়স বৃদ্ধির সাথে সাথে শরীর মুখে যেটুকু ছাপ পড়ে, এর বাইরে যদি কোনো পরিবর্তন কেউ দেখাতে পারে তাহলে আমি তার কাছে ক্ষমা চাই। প্রচারে বেরিয়ে অভয়ার মাকে ঘিরে তৃণমূলী মহিলাদের যে তৃণমূল বর্বর, তৃণমূল অসভ্য, তৃণমূল ধর্ষকদের পার্টি। তাই পীড়িত পরিবারকে এই ধরনের অসভ্যতামি করার মধ্য দিয়ে তৃণমূলের যে নোংরা কালচার, যে সংস্কৃতির আমদানি করেছে রবি ঠাকুরের বাংলায়, সেটা প্রকাশ। শ্রীরামপুরের মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি ফোন করে জাজেদের বলে আর কিছু বললেন না, বলে সুপ্রিম কোর্টের সব ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। শ্রীরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন জাজেদের বিজেপি ফোন করে বলে আর কিছু বললাম না, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করছেন। ওনার মাথায় একটা চিপ ঢোকা। চলো